আজকে আমরা যাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তো আজকে আমরা এখন বনগাঁ স্টেশনে দাঁড়িয়ে আছি। আমরা বনগাঁ স্টেশন থেকে এখন গোপালনগরে যাব রানাঘাট লোকাল ধরে। আমরা ট্রেনের জন্য এখন বনগাঁ স্টেশনে অপেক্ষা করছি। তো আমাদের পুরো ভিডিওটা আমাদের সাথে থাকুন এবং ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমাদের সাথে এনজয় করুন। বন্ধুরা, আজ আমরা যাচ্ছি চাঁদের পাহাড়ের স্রষ্টার বাড়িতে। ভাবলেই কেমন আবেগী হয়ে পড়ছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি। হ্যাঁ, কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথাই বলছি। চলুন তাহলে আজকে ঘুরে আসি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে। আমরা নেমে পড়েছি ট্রেন থেকে গোপালনগরে। এখান থেকে আমরা এখন নেমে টোটো ধরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাব। স্টেশন থেকে বেরিয়ে আমরা ব্রেকফাস্ট করার জন্য এই দোকানটিতে দাঁড়িয়ে পড়লাম। আজকের আমাদের সকালের টিফিন হলো এই কেক, চা আর পটেটো ক্র্যাকার্স। স্টেশন থেকে নেমেই আপনারা ব্যাটারির ভ্যান পেয়ে যাবেন। আর যদি একটু হেঁটে মেন রাস্তায় আসেন তাহলে সেখান থেকে টোটো বা অটো পেয়ে যাবেন। আমরা ভ্যানে করে যাচ্ছি। আমাদের মাথা পিছু ভাড়া পড়েছে 20 টাকা করে। আমরা এসে দেখলাম বাড়িটিতে তালা মারা। তো ওনার বংশধররা এখন কলকাতাতে থাকে, তো বিভিন্ন অনুষ্ঠানে খোলা থাকে বাড়িটা। তো আজকে আমরা এসে দেখলাম তালা মারা বাড়িতে। তো আমরা তো ভিতরে ঢুকতে পারলাম না, তো বাইরে থেকে যতটা দেখানো সম্ভব ততটা দেখাচ্ছি। বনগাঁয় উচ্চ ইংরেজি বিদ্যালয়ে উনি ভর্তি হন। সেখানে তিনি অবৈতনিক শিক্ষার্থী হিসেবে পড়াশোনার সুযোগ পেয়েছিলেন। মেধাবী ছিলেন ছোটবেলা থেকে। অষ্টম শ্রেণীতে পড়ার সময় পিতা মারা যান। 1914 সালে প্রথম বিভাগে এন্ট্রান্স এবং 1916 সালে কলকাতা রিপন কলেজ, যেটা বর্তমানে এখন সুরেন্দ্রনাথ কলেজ, প্রথম বিভাগে আইএ পরীক্ষায় উত্তীর্ণ হন। 1918 সালে একই কলেজ থেকে বিএ পরীক্ষায়ও ডিস্টিংশন সহ পাশ করেন। এরপর তিনি এমএ ও আইন বিষয়ে ভর্তি হয়েছিলেন, কিন্তু পড়াশোনা ছেড়ে দেন 1919 খ্রিস্টাব্দে। সালে হুগলি জেলার জাঙ্গিপাড়ায় দ্বারকানাথ হাই স্কুলে 3য় শ্রেণীতে পড়ানোর সময় বসিরহাটের মোক্তার কালীভূষণ মুখোপাধ্যায়ের একমাত্র কন্যা গৌরী দেবীর সাথে বিয়ে হয়। কিন্তু বিয়ের 1 বছর পরই গৌরী দেবী মারা যান। স্ত্রীর শোকে তিনি কিছুদিন প্রায় সন্ন্যাসীর মতো জীবনযাপন করেন। পরে 1347 সালের 17ই অগ্রহায়ণ ডিসেম্বর 3 তারিখ 1940 সালে ফরিদপুর জেলার ছয়গাঁও নিবাসী ষোড়শীকান্ত চট্টোপাধ্যায়ের মেয়ে রমা দেবীকে বিয়ে করেন। এই সেই রমা দেবীর মুক্তি। বিয়ের 7 বছর পর একমাত্র সন্তান তারাদাস বন্দ্যোপাধ্যায়, ডাকনাম বাবলু, জন্মগ্রহণ করেন। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় পথের পাঁচালী উপন্যাসের কাহিনীকে চলচ্চিত্রে রূপদানের মাধ্যমে তার চলচ্চিত্র জীবনের সূচনা করেছিলেন। এই সিনেমাটির নাম ছিল পথের পাঁচালী। এই চলচ্চিত্রটি দেশি বিদেশি প্রচুর পুরস্কার ও সম্মান লাভ করেছিল। বাড়িটি পরিত্যক্ত হয়েছিল, আবার বাড়িটিকে নতুন করে সংস্কার করা হয়েছে। তো আমরা এখন বাড়ির পেছন সাইডে যাচ্ছি।
হয়তো এরকম একটা পরিবেশে বসেই উনি আরণ্যক লিখেছেন, হয়তো এরকম একটা পরিবেশে বসেই উনি তারানাথ তান্ত্রিককে কল্পনা করেছেন। তো আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা এখন ঘুরে দেখলাম। এবার আমরা যাব ইছামতি নদীর পাড়ে বিভূতিভূষণ যে ঘাটে বসে তার লেখালেখি করতেন, আমরা এখন সেই ঘাটের দিকেই যাব। ব্রিজের ওপর থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিঘাটটা দেখা যাচ্ছে। এই ঘাটে বসেই তিনি তার লেখালেখি করতেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি মূর্তিও বানানো রয়েছে ঘাটে। ঘাটে ঢোকার মেন গেট বন্ধ রয়েছে, তাই আমরা ভিতরে ঢুকে দেখাতে পারলাম না, বাইরে থেকে যতটা দেখানো যায় ততটা দেখাচ্ছি। ভাবতে ভালো লাগছে, হয়তো এখানে বসেই তারানাথ তান্ত্রিককে কল্পনা করেছেন, হয়তো দূরে মেঠো পথের দিকে তাকিয়ে ভেবেছেন অপু বা দুর্গার কথা। এই সেতুটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামে তৈরি করা হয়েছে। মূলত এই বাড়িতে বসেই বিভূতিভূষণ লেখালেখির কাজকর্মগুলো করতেন, কিন্তু এখন এখানে কোভিড সিচুয়েশনের কারণে ঢুকতে দেওয়া হয় না। এই বাড়িটা পরে আবার সংস্কার করা হয়, ভেতরে দৃষ্টিনন্দন অনেক কিছু বসানো হয়েছে, মূর্তি বিভিন্ন রকম। আর তাছাড়া আশেপাশের জায়গাগুলো ভীষণ রকম নোংরা, নদীটাও ভীষণভাবে নোংরা হয়ে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে না। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমরা কোনো নতুন ভিডিও ছাড়লে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়।